যানজট নিয়ন্ত্রণে ব্যাটারি রিকশাকে লাইসেন্স দিয়ে করের আওতায় আনার সুপারিশ করেছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। দুপুরে রাজধানীর কাকরাইলে পুলিশ, ছাত্র জনতা এবং রমনা মডেল থানা এলাকার নাগরিকদের সঙ্গে মত বিনিময় সভায় তিনি এই সুপারিশ করেন। ডিএমপির এই সুপারিশকে স্বাগত জানিয়েছেন চালকরা। রাজধানীর নিত্য যাত্রীদের অসহনীয় ভোগান্তির নাম যানজট। অন্য অনেক কারণের সাথে কয়েক বছর ধরে যুক্ত হয়েছে ব্যাটারি রিকশা। অনিরাপদ এ যানের বেপরোয়া চলাচলের কারণে ঘটছে দুর্ঘটনা, সড়কে দেখা দিচ্ছে বিশৃঙ্খলা, অসহায় ট্রাফিক পুলিশ। আদালতের নির্দেশে কয়েকবার অটোরিকশা বন্ধের উদ্যোগ নেওয়া হলেও প্রতিবাদ ও বিক্ষোভের মুখে তা কার্যকর হয়নি। এ পরিস্থিতিতে রাজধানীর যানজট নিয়ন্ত্রণে ব্যাটারি চালিত রিকশাকে লাইসেন্স দিয়ে করের আওতায় আনার সুপারিশ করেছে ডিএমপি। অটোরিকশাকে একটা সীমিত নাম্বারে আনতে হবে, যেই শহরে কত অটোরিকশা আমরা অ্যাকোমোডেট করতে সক্ষম, এবং তাদেরকে লাইসেন্স দিতে হবে এবং তাদেরকে একটা ট্যাক্সও দিতে হবে, ট্যাক্সের আনতে হবে। আপনি সরকারের জনগণের টাকায় তৈরি রাস্তা ব্যবহার করবেন অথচ ট্যাক্স দিবেন না, এটা তো পৃথিবীর কোথাও নেই এরকম। ডিএমপি কমিশনারের সুপারিশকে স্বাগত জানিয়েছে অটোরিকশা চালকরা। দাবি জানিয়েছেন যথাযথ প্রশিক্ষণ দেওয়ার। আগে তো প্রশিক্ষণটা দিতে হবে। আমাদের ভিতরে অনেকজনের সব ধরেন আমি সহ চালাইতে গেলে কেউ নিয়ম শৃঙ্খলা মানে না। আগে এই ক্ষেত্রে আসতে হবে, তারপরে না ড্রাইভিং লাইসেন্স। সবাই রাইডে আমগুলো লেগে সবাই আমরা কর্মস্থানটা কইরা খাইতে পারো, আমগুলো লেগে ভালো। বুয়েটের অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ব্যাটারি চালিত 3 চাকার যানবাহনের কারণে সারা দেশে দুর্ঘটনা ঘটেছে 900টি। এর মাঝে 582টি ছিল মারাত্মক। রাজধানীর সড়কে চলাচল করে প্রায় 12 লাখ অটোরিকশা। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহীদ হয়েছেন 858 জন, আহতের সংখ্যা 11,536 জন। অভ্যুত্থানে হতাহতদের প্রথম ধাপের খসড়া তালিকা প্রকাশ করেছে গণ অভ্যুত্থান বিষয়ক বিশেষ সেল। শনিবার সেলের প্রধান অতিরিক্ত সচিব খন্দকার জহিরুল ইসলামের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রথম ধাপের খসড়া তালিকা দুটি আগামী 23 ডিসেম্বর পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। তালিকায় শহীদ ও আহতদের নাম, ঠিকানা ও অন্যান্য প্রাসঙ্গিক তথ্য যাচাই, সংশোধন বা চূড়ান্ত করতে হতাহতদের পরিবারের সদস্য, ওয়ারিশ বা প্রতিনিধিকে মতামত দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। জুলাই আগস্টে গণ অভ্যুত্থানে হতাহতদের তালিকা চূড়ান্ত করার লক্ষ্যে স্বাস্থ্যসেবা বিভাগ, স্বাস্থ্য অধিদপ্তর, 64টি জেলা কমিটি এবং গণ অভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেল কাজ করছে। এরই অংশ হিসেবে প্রথম ধাপের খসড়া তালিকা গণ অভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেলের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। বাংলাদেশের জঙ্গিবাদ আর মাথাচাড়া দেবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। শুক্রবার ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্টকে দেয়া এক সাক্ষাৎকারে একথা জানান তিনি। এ সময় বাংলাদেশের তরুণেরা ধর্ম নিয়ে নিরপেক্ষ বলে মন্তব্য করেন অধ্যাপক ইউনূস। বলেন, এই তরুণেরা পুরো বিশ্বকে পরিবর্তন করতে পারে। শেখ হাসিনা সরকারের পতনের পর দ্য ইকোনমিস্টের 2024 সালের বর্ষসেরা দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে বাংলাদেশ। এ নিয়ে প্রতিক্রিয়া জানার জন্যই প্রধান উপদেষ্টার সাক্ষাৎকারটি নেওয়া হয়। এ সময় এক প্রশ্নের জবাবে ডক্টর ইউনূস বলেন, নির্বাচনের পর আবারও নিজের স্বাভাবিক কাজে ফিরে যাবেন তিনি। মূল্যস্ফীতির তথ্য প্রকাশে কোনো কারচুপি হচ্ছে না, তাই বেশি দেখাচ্ছে। এছাড়া এ খাত নিয়ে বহির্বিশ্বে যে ভুল তথ্য প্রকাশিত হয়েছে তা নিরসন করে সঠিক তথ্য প্রকাশ করবে ব্যাংকিং অ্যালামনাই। শনিবার রাজধানীর সিডাপে ব্যাংকিং অ্যালামনাকের 6ষ্ঠ সংস্করণের প্রকাশনা অনুষ্ঠানে এসব কথা বলেন অর্থ উপদেষ্টা। দেশের সরকারি বেসরকারি সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের বিস্তর তথ্য উপাত্ত তুলে ধরে ব্যাংকিং অ্যালামনাক। শনিবার উন্মোচন হলো বইটির 6ষ্ঠ সংস্করণের মোড়ক। এতে 2023 সাল পর্যন্ত দেশটির 60টি ব্যাংক ও 34টি আর্থিক প্রতিষ্ঠানের গতি প্রকৃতি নিয়ে তথ্য প্রকাশ করা হয়েছে। অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা বলেন, আর্থিক খাতে তথ্য বিভ্রান্তিতে নীতি নির্ধারকদের দায় আছে, যা দেশি বিদেশি বিনিয়োগকারীদের নিরুৎসাহিত করেছে। তাই এ খাতে সঠিক তথ্যপাত্য প্রকাশের জন্য স্বচ্ছতা ও স্বাধীনতা জরুরি বলে জানান তিনি। এক্সপোর্টের ডেটা নিয়ে সন্দেহ প্রকাশ, জিডিপি মেজারমেন্ট নিয়ে, ইভেন ইনফ্লেশনের মেজারমেন্ট নিয়ে অনেক সন্দেহ প্রকাশ করে অনেকে। তথ্য বিভ্রাটের পেছনে কিছু অনিষ্কৃত ভুল আছে, আবার কিছুটা
যারা নীতি নির্ধারক তাদেরও কিছুটা নেতিবাচক ভূমিকা আছে। আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে উন্নয়ন সহযোগীদের এগিয়ে আসার কথা জানান অর্থ সচিব। বলেন, শৃঙ্খলা ফেরাতে সঠিক তথ্যের যোগান জরুরি। আর্থিক খাতের শৃঙ্খলা ফিরিয়ে আনা এই উদ্যোগগুলো যদি প্রপারলি ইমপ্লিমেন্ট করা যায় তাহলে আমাদের আর্থিক খাতে অন্তত আর কখনো এই ধরনের বিশৃঙ্খলার কথা শোনা যাবে না। দেশের অর্থনীতির চাকা বেগবান করতে সঠিক তথ্য ও পেশাদারত্বের উপর জোর দেওয়ার কথা জানান বক্তারা। তথ্যের সত্যতা, আগে যে এত ম্যানুফ্যাকচার তথ্যের কথা এবং প্রক্রিয়াগুলো পেশাদারিত্বের সাথে ডিল করা, এই দুটা খুবই গুরুত্বপূর্ণ কাজ। এই দুটা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের সময়কালে আমরা দেখতে পাচ্ছি একটা সন্তোষজনক পর্যায়ে অগ্রগতিগুলো হচ্ছে। সামষ্টিক অর্থনীতিকে সঠিক পথে আনতে নীতিগত পরিবর্তন আনারও প্রয়োজন দেখছেন বক্তারা। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রয়াত বেসামরিক বিমান ও ভূমি উপদেষ্টা হাসান আরিফের দ্বিতীয় এবং তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়েছে হাইকোর্ট এবং সচিবালয়ে। এ সময় ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাজনৈতিক নেতা, সহকর্মী ও নানা স্তরের মানুষ। পরিবারের সদস্যরা জানান, আগামী সোমবার তাকে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে। দীর্ঘ ৫৫ বছর আইন পেশায় যুক্ত ছিলেন সিনিয়র আইনজীবী অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা AF হাসান আরিফ। তার মরদেহ নিয়ে আসা হয় হাইকোর্ট প্রাঙ্গণে। সেখানে অনুষ্ঠিত হয় তার দ্বিতীয় জানাজা। জানাজা শেষে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নানা শ্রেণী পেশার মানুষ। এ সময় প্রয়াত হাসান আরিফের দীর্ঘদিনের সহকর্মীরা তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তার কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। তার মৃত্যুতে সকল জুনিয়র এবং সিনিয়র আইনজীবীরা অত্যন্ত শোকাহত। কোনো আইনজীবী সহকর্মীর সঙ্গে তার কোনো রকম অসুন্দর আচরণ আমরা কখনো দেখিনি। সবসময় ভদ্র নম্র ছিলেন। তিনি বাংলাদেশের দেবোত্তর সম্পত্তি বিষয়ে আমাদেরকে অনেক সাহায্য সহযোগিতা করেছেন। আইনের বিষয়ে তার খুঁটিনাটি সহ প্রত্যেকটা বিষয়ে যে পাণ্ডিত্যে তিনি পরিচয় দিয়েছেন পড়াশোনার ক্ষেত্রে। এরপর হাসান আরিফের মরদেহ নেওয়া হয় সচিবালয় প্রাঙ্গণে। সেখানে অনুষ্ঠিত হয় তৃতীয় জানাজা। এতে অংশ নেন বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টা সহ বিভিন্ন কর্মকর্তারা। এ সময় পরিবারের পক্ষ থেকে জানানো হয়, আগামী সোমবার রাজধানীর মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে। স্যারের কাছেও আমাদের কিছু কিছু বিষয়ে হয়তো ক্ষমা চাওয়া উচিত ছিল, কিন্তু তা চাইতে পারিনি। স্যারের যে বিনয়, এই বিনয় তার পরিবারে, আমাদের সকলের মধ্যে, তার কর্মস্থলে নিশ্চয়ই একটা প্রভাব রেখে যাবে। 23 তারিখে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করব। সময়টা অবশ্যই জোহরের আগে হওয়ার সম্ভাবনা বেশি, তবে এখনও এক্স্যাক্ট টাইমটা ফাইনালাইজ করা হয় নাই। আমরা এটা পরে জানিয়ে দিব। হাসান আরিফের আত্মার শান্তি কামনা করে দোয়া চেয়েছেন পরিবার ও শুভাকাঙ্ক্ষীরা। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কিশোরগঞ্জের হাওরের উপর নির্মিত অলওয়েদার সড়ক ভেঙে ফেলার কোনো পরিকল্পনা করছে না সরকার। এই কথা জানিয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান বলেছেন, বন্যা মোকাবেলায় প্রয়োজনে হাওরের নদীগুলো খনন করা হবে। দুপুরে ইটনা উপজেলা কার্যালয়ে আয়োজিত সরকারি কর্মকর্তা ও সুধীচন্দ্রের সাথে মত বিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি জানান, তৈরি সড়ক নিয়ে আলোচনায় যাবে না সরকার। তবে এই সড়কের ফলে যেসব সমস্যা তৈরি হয়েছে সেগুলো সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে কথা বলে সমাধান করা হবে। এছাড়া মতামত নেওয়া হবে ভুক্তভোগীদেরও। এর আগে কিশোরগঞ্জ করিমগঞ্জ চামড়াঘাট সড়ক যথাযথ মানে উন্নীতকরণ শীর্ষক প্রকল্পের আওতায় চলমান কার্যক্রম পরিদর্শন করেন উপদেষ্টা। এখন এটার ভালো মন্দ নিয়ে আমরা আর বিতর্ক করব না, কিন্তু এইটার ফলে সৃষ্ট যেসব অসুবিধা সৃষ্টি হয়েছে সেগুলোকে আমরা সমাধান করার চেষ্টা করব। বন্যা এখানে দীর্ঘায়িত হচ্ছে, সময় বেশি হচ্ছে। তো এইটার যেটা কারণ সেটা হচ্ছে যে ড্রেজিং হচ্ছে না, নদীগুলোতে পলি জমতেছে, সেটা হচ্ছে না। তো সেজন্য আমরা ড্রেজিংয়ের জন্য আমরা এর সঙ্গে কথা বলেছি, পানি সম্পদ সচিবের সাথে কথা বলেছি। দেশের উত্তরাঞ্চলে কমেছে শীতের প্রকোপ, তবে শৈত্যপ্রবাহ ও ঘন কুয়াশা কাটলেও হিমেল বাতাসে আছে শীতের আমেজ। এদিকে সাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে দেশের দক্ষিণের কয়েকটি জেলায় গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে। রাজধানীসহ বেশ কয়েকটি জেলায় আগামী দুদিনে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। ঘন কুয়াশা কেটে যাওয়ায় এবং তাপমাত্রা কিছুটা বাড়ায় উত্তরবঙ্গে গত সপ্তাহের শৈত্যপ্রবাহ আর নেই। তবে হিমেল বাতাসের কারণে শীতের অনুভূতি তেমন কমেনি। পঞ্চগড়ে ভোরে কিছুটা কুয়াশা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মিলেছে রোদের দেখা।
একই পরিস্থিতি মেহেরপুরেও। টানা 2 সপ্তাহ পর সূর্যের দেখা মেলায় দিনের বেলা কমেছে শীতের তীব্রতা। তবে নাটোরে কুয়াশা কমলেও কনকনে ঠান্ডা হাওয়ায় কাবু হয়ে পড়েছে সাধারণ মানুষ। এর পাশাপাশি শ্বাসকষ্ট সহ শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছেন বয়স্ক ও শিশুরা। কনকনে শীত মনে হচ্ছে সূচের মতো শরীরের মধ্যে বিদ করতেছে এবং এই শীতে বয়স্ক মানুষের খুব কষ্ট। ঘুমানো রাত্রিরে শীতের জ্বালা, কনকনে বাতাস, কুয়াশা, হাত পা খালি কাঁপে। নওগাঁয় শীতের কারণে দুর্ভোগে পড়েছেন কৃষক ও কৃষি শ্রমিকরা। ভোরে শীতের প্রকোপ বেশি থাকায় ব্যাহত হচ্ছে কৃষিকাজ। শীত ও কুয়াশায় ক্ষতিগ্রস্ত হচ্ছে আলু সরিষার চাষ। সকালে কাজকাম করা খুব মুশকিল হচ্ছে, 8টা-9টা বাজলে আমাদের কাজ হচ্ছে এবং আলু বিছন এগুলো ফেলার জন্য খুব সমস্যা হচ্ছে। এদিকে বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে রূপ নিয়েছে। এর প্রভাবে সকাল থেকে বরিশালের আকাশ মেঘাচ্ছন্ন, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। এছাড়া ঝালকাঠিতে ঘন কুয়াশার পাশাপাশি বৃষ্টির কারণে ভোগান্তিতে মানুষ। বিভিন্ন জেলায় আগামী 2 দিন বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। কালকে একটু তাপমাত্রা কমে যাবে এবং 23 তারিখ থেকে কিন্তু একটু শীতের অনুভূতির তীব্রতা বৃদ্ধি পাবে। লক্ষ্মীপুরে শুক্রবার রাত থেকে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছে। মেঘলা আকাশে বেড়েছে শীতের প্রকোপ। সকাল থেকে হালকা বৃষ্টি হচ্ছে এবং মানুষ সঠিকভাবে কাজকর্ম করতে পারছে না। কালকে রাত্রে থেকে হঠাৎ করে গুনগুনি বৃষ্টি শুরু হচ্ছে, শীতও প্রচণ্ড আকারে বাড়তেছে। নিম্নচাপের কারণে সাগর উত্তাল রয়েছে। দেশের সব সমুদ্র বন্দরকে 1 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। সাদেকুর রহমান সিদ্দিকী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নাটোরের কাশিমপুর কেন্দ্রীয় মহাশ্মশান মন্দিরে ডাকাতের হামলায় সেবায়েত তরুণ দাস নিহতের ঘটনায় এখনো কোনো মামলা হয়নি, কাউকে আটকও করা যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ রাখা হয়েছে সদর হাসপাতালে মর্গে। হত্যায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানায় পুলিশ। প্রায় 2 যুগ ধরে কাশিমপুর কেন্দ্রীয় মহাশ্মশান মন্দিরে কাজ করতেন তরুণ দাস। শনিবার সকালে সেই মন্দিরের মেঝেতেই পাওয়া যায় তরুণ দাসের মরদেহ। তার হাত পা মুখ বাঁধা রক্তাক্ত দেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় মহাশ্মশানের কর্মচারীরা। মন্দিরের পুরোহিত জানান, লোহার গ্রিল কেটে মূল গেট ভেঙে মন্দিরে ঢোকে দুর্বৃত্তরা। মন্দির থেকে কাঁসা, পিতল ও তামার 6 থেকে 7 মণ ওজনের বাসনপত্র নিয়ে গেছে ডাকাতরা। এছাড়া চুরি গেছে অন্যান্য মালামালও। মন্দিরের সমস্ত গেট ভাঙা এবং মন্দিরের ভিতরে প্রবেশ করে সেখান থেকে সব টাঙ্ক সব ভাঙা। এখানে শুধুমাত্র তামা, পিতল, কাঁসা এগুলো প্রচুর পরিমাণে থাকে, কয়েক মণ থাকে। বিভিন্ন ঘরে বিভিন্ন ট্রাঙ্কে বা বিভিন্ন মন্দিরে পূজার নিত্য কাজে বা কিছু স্টক থাকে, এগুলো কিছুই নাই। সেবায়েত তরুণ দাসের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয় সদর হাসপাতালের মর্গে। এই হত্যাকাণ্ডে হতবাক নিহতের স্বজন ও মন্দির সংশ্লিষ্টরা। দ্রুত দোষীদের বিচারের আওতায় আনার দাবি তাদের। আমার বাবা তো ধরেন 2000 সাল থেকে এখানে থাকতো, সবার সাথে ভালোবাসা নিয়ে থাকতো। তা আমার বাবাকে যারা যেভাবে মারছে, আমি একটা সুস্থ আইনের কাছে বিচার চাই। এটা মনে হচ্ছে হত্যাকাণ্ড। পোস্টমর্টম করার পরে মোটামুটি আরও নিশ্চিত হওয়া যাবে যে হত্যাকাণ্ডের পিছনে কারা আছে। আমরা এই বিষয়ে আইনগত বিষয়টা প্রক্রিয়াধীন আছে এবং আমরা আসামি গ্রেপ্তারের চেষ্টা করছি এবং ঘটনার মূল রহস্য উদ্ঘাটন করে আপনাদেরকে পরে বিস্তারিত জানানো হবে। এর আগে শুক্রবার জেলার হালতিবিলে এক অটো চালকের মরদেহ উদ্ধার করা হয়। এ নিয়ে এ মাসেই জেলায় 3টি হত্যাকাণ্ড ঘটল। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিগত সময়ে করা সব অপরাধের জন্য পুলিশ বাহিনী লজ্জিত বলে মন্তব্য করেছেন আইজিপি বাহারুল আলম। দুপুরে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ে পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। পুলিশের মহাপরিদর্শক বলেন, আওয়ামী লীগ সরকারের সময়ে পুলিশের উপর রাজনীতিবিদদের নেতিবাচক প্রভাব ছিল। 15 বছরে এমন কোনো অন্যায় নেই যা পুলিশকে দিয়ে করানো হয়নি, সেজন্য পুলিশ প্রশাসন লজ্জিত। তিনি আরো বলেন, পুলিশ বাহিনীকে পুনর্গঠন করার চেষ্টা করছে সংস্কার কমিশন। তাদের সুপারিশের পরই পুলিশে সংস্কার করা হবে। 5 আগস্ট দেশের বিভিন্ন থানা থেকে 6000 অস্ত্র লুট হয়েছে জানিয়ে আইজিপি বলেন, এখনো 2000 অস্ত্র উদ্ধার করা যায়নি। জনগণের সেবা দিতে ব্যর্থ র্যাব, তাই কোনোভাবেই এ বাহিনী রাখা ঠিক হবে না বলে মন্তব্য করেছেন গুম সংক্রান্ত কমিশনের সদস্য নূর খান। বিকেলে রাজশাহীর মুক্ত মঞ্চে মায়ের ডাক আয়োজিত গণজমায়েতে গুম খুনের স্থির চিত্র প্রদর্শনীতে যোগ দিয়ে তিনি এ মন্তব্য করেন। নূর খান বলেন, গুম খুনের সাথে যুক্ত কোনো বাহিনীকে বহাল রাখা ঠিক হবে না।
বলেন, পুলিশ বাহিনীতে সেনা সদস্যদের অংশগ্রহণ নতুন সমস্যা তৈরি করবে। পুলিশের কাজ পুলিশকে দিয়ে করানো উচিত। এ সময় বিভিন্ন সময় নিখোঁজ ব্যক্তিদের ফিরে পেতে সরকারের কাছে আহ্বান জানান তিনি। এ সময় গুম ও খুনের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান ভুক্তভোগী পরিবারের সদস্যরা। নির্বিচার কীটনাশক ব্যবহার, জলবায়ু পরিবর্তন, বায়ু দূষণ সহ নানা কারণে আশঙ্কাজনক হারে কমেছে মৌমাছির সংখ্যা। এতে কমছে মধু উৎপাদন। সকালে রাজধানীর কাকরাইলে মৌমাছি ও মধুর জোটের জাতীয় সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন গবেষকরা। এদিকে সুন্দরবনের মধুকে জিআই পণ্যের স্বীকৃতির দাবি জানিয়েছেন আয়োজকেরা। চলছে মধুর পিএস পরীক্ষা। ব্যবহার করা হচ্ছে ডিজিটাল রিফ্র্যাক্টোমিটার আর মাইক্রোস্কোপ দিয়ে দেখা হচ্ছে ফুলের রেণুর ঘনত্ব, যার মাধ্যমে বোঝা যাবে মধু খাঁটি না ভেজাল। সংশ্লিষ্টরা বলছেন, খাঁটি মধু পরীক্ষায় প্রচলিত যেসব পদ্ধতি আছে সেগুলোর মাধ্যমে সঠিক মান যাচাই করা সম্ভব নয়। 25 থেকে 30% পর্যন্ত পানি থাকতে পারে। তো সেই ক্ষেত্রে দেখা যাবে যে 30% বা 28% পানি সম্পন্ন যদি মধু কোনো একটা গ্লাসে দেওয়া হয়, তখন কিন্তু সেটা হচ্ছে পানিতে দ্রবীভূত হয়ে যাবে, কিন্তু মধুটা কিন্তু খাঁটি। মৌমাছি চাষ ও মধু বিষয়ক নানা আয়োজন হয় জাতীয় মৌমাছি ও মধু সম্মেলনে। এতে অংশ নেন ভ্রূণতত্ত্ববিদ, মৌয়াল চাষী ভোক্তারা। ধারণা দেয়া হয় কোন গাছের কোন ফুল থেকে কি মধু হয়। ভ্রূণতত্ত্ববিদেরা জানাচ্ছেন, বায়ু দূষণ ও ফসল চাষে কীটনাশক ব্যবহারের কারণে আশঙ্কাজনকভাবে কমছে মৌমাছির সংখ্যা। মৌমাছি হচ্ছে একটা পলিনেটরস, হ্যাঁ, ও যেটা করে পরাগায়নে হেল্প করে। তো এখন ওখানে যদি কেমিক্যাল দেওয়া হয়, যে কীটনাশক ব্যবহার করা হয়, তখন এটা মৌমাছির জন্য খুবই ক্ষতিকর হয়। আয়োজকরা জানিয়েছেন, বর্তমানে দেশে মধুর বাজার মূল্য 1200 থেকে 1500 কোটি টাকা। চলতি বছর মধু সংগ্রহ করা হয়েছে প্রায় 1 কোটি কেজি। এর মধ্যে চাষের মধু 90 থেকে 95%, আর সুন্দরবন থেকে সংগ্রহ করা হয় 5 থেকে 10%। 4 থেকে 5 লাখ কেজি মধু আমরা সুন্দরবনের বেল থেকে পাই, ম্যানগ্রোভ মধু, যেটা সুন্দরবনের খলিশা ফুলের মধু। আর বাকি মধুগুলো আমরা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যে ক্রপসগুলো হয়, যে শস্যগুলো হয়, সরিষা, ধনিয়া, লিচু, কালোজিরা, এইসব শস্য থেকে পাই। দেশের চাহিদা মেটানোর পাশাপাশি বিদেশেও রপ্তানি করা হয় মধু। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অবসর না নিলে যে কেউ জাতীয় দলের জন্য বিবেচনায় থাকতে পারেন, সাকিব তামিমও ব্যতিক্রম নন। সিদ্ধান্ত নেবে নির্বাচক প্যানেল। চ্যাম্পিয়ন্স ট্রফির দল নির্বাচন প্রশ্নে এমন মন্তব্য বিসিবি সভাপতির। ডিসেম্বরের পর শান্তর অধিনায়কত্ব নিয়ে সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন ফারুক আহমেদ। বিসিবি সভায় বেশ কিছু বিষয় আলোচনা হয়। আসন্ন বিপিএল এর প্রস্তুতির অগ্রগতি নিয়ে কথা হয়। এশিয়া কাপ জয়ী যুব দলের প্রত্যেক ক্রিকেটারের জন্য 3 লাখ টাকা করে পুরস্কার ঘোষণা করেছে বোর্ড। আর প্রথমবার নারী ক্রিকেটে উইনিং বোনাস চালুর সিদ্ধান্ত হয়েছে। যদি কোনো প্লেয়ার রিটায়ার না করে থাকে, হি ইজ ডেফিনেটলি অ্যাভেলেবল টু ফর সিলেকশন। আমার কাছে কোনো আপডেট নাই সাকিবের ব্যাপারে। তামিমেরটা আসলে আপনার চিফ সিলেক্টর যেই কথা বলেছেন, এখনো কোনো পলিসি নাই। যদি কোনো প্লেয়ার রিটায়ার না করে থাকে আর যদি সিলেক্টররা মনে করে তাকে টিমে দরকার, তখন ওই সিলেকশন কমিটি আসলে ওই প্লেয়ারের সাথে, পার্টিকুলার প্লেয়ারের সাথে আলাপ করা দরকার। মেয়েদেরও উইনিং বোনাস চালু করেছি, এটা নতুন জিনিস, ছেলেদের মতো। আর এই ছিল সংবাদ সন্ধ্যার আজকের আয়োজন। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।